ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রাত তখন 12টা। আজকের ঘটনাটি পাঠিয়েছেন নৈহাটি থেকে রীতাদি। রীতাদি পেশায় একজন নার্স। ওনার এই নার্সিং ক্যারিয়ারে উনি অনেক অলৌকিক ঘটনাই এক্সপিরিয়েন্স করেছেন। তার মধ্যে থেকেই আজকে একটি ঘটনা উনি আমাদের সাথে শেয়ার করেছেন। আজকের গল্প থার্ড ফ্লোর। নার্সিং ট্রেনিং চলাকালীন আমরা যারা স্টুডেন্ট নার্স থাকি তাদের বিভিন্ন হসপিটালে ডিউটি করতে হয়। এরমই একটি হসপিটালের ম্যাটারনিটি ওয়ার্ডে আমার আর আমার 4 বন্ধুর ডিউটি পড়েছিল। প্রথম 2 দিন মর্নিং ও ইভিনিং করতে হয়েছিল, সপ্তাহের মাঝখানে একটি নাইট আর সপ্তাহের শেষের দিকে একটি নাইট। প্রথম দিন আমরা যখন নাইট ডিউটি করতে যাই তখন ম্যাটারনিটি ওয়ার্ডে সব সিনিয়র ম্যামরা আমাদের বলেছিলেন যে 12:30টার আগে যাতে আমরা থার্ড ফ্লোর দিয়ে জল ঠল ভরে এনে রেখে দিই। 12টার পর আমরা যেন আর থার্ড ফ্লোরে না যাই। ম্যাটারনিটি সেকশনটা ছিল 2nd ফ্লোরে, আর সিঁড়ি দিয়ে উঠে থার্ড ফ্লোরে লম্বা করিডোরের ডান দিকে ছিল ডায়ালিসিস রুম, আর বাঁ দিকে করিডোরের শুরুতেই ছিল জল ভরার জায়গা, আর তার পাশ দিয়েই অনেকগুলো পরপর রুম। দেখে বোঝাই যায় যে কোনো এক সময় ওটা কোনো ওয়ার্ড ছিল, বাট এখন সেটা পুরোপুরি পরিত্যক্ত। ওই জায়গাটা কোনোভাবে আর ব্যবহার হয় না। আমরা প্রথম দিন ভেবেছিলাম যে ম্যাটারনিটি ওয়ার্ডটা খুব সেন্সিটিভ একটা জায়গা, তাই জন্য পেশেন্টরা যাতে কোনোভাবেই চোখের এদিক ওদিক না হয়, তাই জন্যই হয়তো ম্যামরা বলেছেন 12:30টার পর আর জল ভরতে যাওয়ার জন্য থার্ড ফ্লোরে যাওয়ার দরকার নেই। তার আগেই যেন আমরা সব জলের বোতল ভরে টেবিলে রেখে দিই। সেদিনকার রাতের ডিউটি আমরা ঠিকঠাকই করেছিলাম, কিন্তু ঘটনাটা ঘটেছিল 2nd দিন নাইট ডিউটিতে। 2nd দিন নাইট ডিউটি করতে গিয়ে আমাদের হসপিটালে ঢুকতে একটু দেরি হয়ে যায়। আমরা একটু ঘাবড়েই গেছিলাম, যেহেতু আমরা স্টুডেন্ট নার্স, তাই জন্য আমাদের কোনোভাবেই দেরি করা উচিত নয়। ইভিনিংয়ের যিনি সিনিয়র নার্স ছিলেন উনি আমাদের ডিউটি হ্যান্ড ওভার করছিলেন আর একটু কথাও শোনাচ্ছিলেন। সেদিনকে পেশেন্টেরও অনেক চাপ ছিল। এত কিছুর মধ্যে আমাদের সেদিন জলের বোতল ভরার কথা আর মনেই থাকে না। সিনিয়র নার্সরা ম্যাটারনিটি ওয়ার্ডের ভেতরের রুমগুলোর দিকে আর আমরা বাইরের রুমগুলোর দিকে বসতাম। ডিউটি সব ঠিকঠাকই চলছিল। ঠিক যখন রাত 2টো কি 1:45 বাজে তখন খেয়াল হয় যে আমাদের জলের বোতলে জল প্রায় শেষ। তো আমি আমার বান্ধবীদের বলি যে ওরা যাতে ওখানে থাকে আর আমি ওপর দিয়ে গিয়ে 2-3টে বোতল ভরে আনছি, তাহলে ওরা পেশেন্টগুলোর দিকে নজর রাখতে পারবে আর একজন এখান থেকে জল ভরতে গেলে তেমন কোনো অসুবিধা হবে না। এই তো থার্ড ফ্লোর, যাবো আর আসবো। সেই মতো আমি 2nd ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে উঠে থার্ড ফ্লোরের দিকে যাই। থার্ড ফ্লোরে পাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন গাটা কেমন ছমছম করে ওঠে। দিনের বেলাতেই থার্ড ফ্লোরটা কেমন একটা চুপচাপ থাকে। যা কাজ হয় ওই ডায়ালিসিস ডিপার্টমেন্টের দিকে, আর করিডোরের বাঁ দিকটা তো একদমই নিঝুম। আমি মনে মনে ভেবে নিই যে জলগুলো তাড়াতাড়ি ভরেই নিচে নেমে যাব। আমি করিডোরের বাঁ দিকটায় ঘুরে জল ভরার জায়গা দিয়ে জল ভরতে থাকি। এমন সময় বাঁ দিকের ওই রুমগুলোর পাশ দিয়ে কেমন একটা আওয়াজ আসতে থাকে। এতটাই থমথমে থার্ড ফ্লোর যে একটা পিন পড়লে তার আওয়াজও কানে আসবে। আমি কানটা খাড়া করে একটু শোনার চেষ্টা করি যে কিসের আওয়াজ। বুঝতে পারি যে কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিন্তু আমি ভাবি যে এত রাতে এই অন্ধকার জায়গায় কেই বা আসবে। আমার ততক্ষণে 2টো বোতল ভরা হয়ে গেছে, হাতে আর 2টো বোতল। ওই 2টো বোতল ভরেই নিচে নেমে যাব। এমন সময় কান্নার আওয়াজটা আরও জোরালো হলো। মনে মনে ভাবলাম ওপরের ওয়ার্ড দিয়ে কি কোনো পেশেন্ট নিচে নেমে এসছে। আমি আমার হাতের আর 2টো বোতল নামিয়ে রেখে বাঁ দিকের করিডোর ধরে এগাতে থাকলাম। আমি যত এগাচ্ছি কান্নার আওয়াজটা আরও পরিষ্কারভাবে আমার কানে আসছে। কয়েক পা এগিয়ে যেতেই দেখলাম করিডোরের শেষের দরজাটার দিকে মুখ করে একজন ভদ্রমহিলা বসে আছে। পা দুটোকে বুকের কাছে গুজিমুজি করে হাঁটু দুটোর মাঝখানে মুখটাকে ঢুকিয়ে কেঁদেই চলেছে, আর পরনে হসপিটাল ওয়ার্ডের পেশেন্টের পোশাক। আমি তখন একটুখানি শিওর হয়ে যাই যে উনি কোনো ওয়ার্ড থেকে এখানে চলে এসছে। আমি একটু গম্ভীরভাবেই বলি যে এখানে কি করছেন আপনি, নিজের ওয়ার্ড ছেড়ে এসে, তাও আবার এত রাতে? আমার এই কথাটা শোনার পর উনি আরও অদ্ভুতভাবে কাঁদতে লাগে। সত্যি ওনার ওই কান্নার আওয়াজটা শুনে
ওই সময় ওই ফাঁকা করিডোরে অন্যে আমার যেন মনে হচ্ছিল সিদ্ধারা দিয়ে কোনো ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। আমি আরও ওনার দিকে দুপা এগিয়ে গিয়ে বললাম, শিগগিরই চলুন, কোন ওয়ার্ডে ছিলেন আমাকে বলুন, আমি আপনাকে দিয়ে আসছি। উঠুন ওখান দিয়ে, উঠে আসুন আমার সাথে, আমি দিয়ে আসবো আপনার ওয়ার্ডে, চলুন। এই কথাটা শুনে ওই ভদ্রমহিলা ওনার 2 হাঁটুর মাঝখান দিয়ে ওনার মাথাটা ওঠায়। মাথাটা উঠিয়ে আমার দিকে ঘাড় ঘুরিয়ে দেখে। ওনার মাথাটা তখন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। কুচকুচে কালো চোখ দুটো আমার দিকেই যেন চেয়ে আছে। মুখের পোড়া চামড়াগুলো ঝুলে ঝুলে পড়ছে। এই দৃশ্য দেখে আমার পা দুটো যেন সমস্ত শক্তি হারিয়ে ফেলে। আমি যে দৌড়ে নিচের ফ্লোরে চলে যাব সেই শক্তিটুকু আমার গায়ে ছিল না। আমি ওখানেই জ্ঞান হারাই। যখন চোখ খুলি তখন হসপিটালেরই একটা বেডে শুয়ে আছি। আমার বন্ধুরা এবং আর 2টো সিনিয়র নার্স আমার দিকে তাকিয়ে আছেন। আমাকে একজন সিনিয়র নার্স জিজ্ঞাসা করলেন, ঠিক আছো তো, ঠিক আছে এখন শরীর? আমি বেড ছেড়ে ধরপড়িয়ে উঠে ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করে দিই। আমি যে ভয় পেয়েছি ওনারা সেটা সবাই বুঝতে পেরেছিলেন। আমি যা যা ওই 3rd ফ্লোরে দেখেছিলাম তারপর ওনাদের সব ঘটনা খুলে বলি। আরেকজন সিনিয়র নার্স আমাদের সব জুনিয়র স্টুডেন্টদের ধমক দিয়ে বলে যে তোমাদের এতবার বলেছি যে 3rd ফ্লোরে জল ভরতে যাবে না, তাও তোমরা কেন গেছিলে? ওয়ার্ডে কি আর কোনো জলের বোতল ছিল না? সত্যি বলতে আমি ভেবেছিলাম যে 3rd ফ্লোরে গিয়ে জলটা ভরে নিয়েই চলে আসব। সেদিনকার মতো আমরা হোস্টেলে ফিরে আসি। একদিন পরেই ওই ম্যাটারনিটি ওয়ার্ডে আমার মর্নিং ডিউটি ছিল। ম্যাটারনিটি ওয়ার্ডের সকল স্টাফ নার্সরাই আমার সাথে সেদিন রাতে কি হয়েছিল সেটা জেনে গিয়েছিল। সেদিনকে মর্নিং করতে গিয়ে জানতে পারি যে 3rd ফ্লোরের বাঁ দিকে আগে ওই জায়গাটা একটা বার্ন সেকশন ছিল। যে পেশেন্টরা পুড়ে যায় বা পুড়ে গিয়ে কোনোভাবে আহত হয় তাদেরকে সেখানে রাখা হতো। আজ থেকে 2 বছর আগে এই ওয়ার্ডেই একজন প্রেগনেন্ট মহিলা ভর্তি হয়। প্রায় 70% শরীর পুড়ে গিয়েছিল, কিন্তু ওই অবস্থাতে উনি চাইছিলেন ওনার বাচ্চাটা যেন কোনোভাবে বেঁচে যায়। কিন্তু ওই ভদ্রমহিলা এতটাই বাজেভাবে পুড়ে গেছিল যে ওনার সাথে সাথে ওনার পেটের বাচ্চাটাও পুড়ে যায়। সেদিনকের ওই প্রেগনেন্ট মহিলাকে ডক্টররা বাঁচাতে পারেননি। এই ঘটনার 1 সপ্তাহ পর থেকেই অনেক স্টাফরাই নাকি ওনাকে ওই রুমের সামনে দেখেছেন। আমার যেরকম অভিজ্ঞতা হয়েছিল সেদিন রাতে, এরকম অনেক অভিজ্ঞতাই আগে অনেকের হয়েছে। তারপর দিয়ে ওই ওয়ার্ডটা ওখানেই বন্ধ করে দেওয়া হয়। 3rd ফ্লোরের করিডোরের ওই বাঁ দিকের ওয়ার্ডটি আজও বন্ধ পড়ে আছে। আজকের গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ রীতাদি এরকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আপনারাও আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের অফিসিয়াল মেল আইডি raat-12@gmail.com। ঘটনাটি কাহিনী রূপে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন। আরও এরকম সত্য ঘটনা গল্পের আকারে শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। হোয়াটসঅ্যাপে আপনাদের পছন্দের টি শার্টটি অ্যাড টু কার্ট করে কেনাকাটা করুন। ডেসক্রিপশানে লিংক অ্যাভেলেবেল। Arik Denim, the unique t-shirt brand.